আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজ আমরা প্রেজেন্টেশনটা শো করব হচ্ছে মার্কেটিং প্ল্যান টুটা। আর এই মার্কেটিং প্ল্যান টুটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যে কোম্পানি, এই যে ভিস্টিজ কোম্পানিটা, এটা আমাদেরকে প্রত্যেক মাসে 1 লাখ 1.5 লাখ বা এর হাইস্ট এর বেশি বা এর কিছু কম এই যে টাকাগুলো দেবে মাসে আমাদেরকে কমিশনগুলো দিচ্ছে। এই কমিশনগুলো কোম্পানি আমাদেরকে কোথা থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে এবং কেন দিচ্ছে? একটা মানুষের মধ্যে কিন্তু এই ৩টা প্রশ্ন আসে। তো আজকে আমরা মার্কেটিং প্ল্যান 2 টার মাধ্যমে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ভেস্টিজ বাংলাদেশ। তো আমি বরাবর একটা কথা বলে থাকি যে যখনই আমরা কোনো প্রসপেক্টের সঙ্গে আমাদের মার্কেটিং প্ল্যানটা শেয়ার করব, তখন অবশ্যই তার সঙ্গে 1:1 বসবো, অর্থাৎ একা একা বসবো। এরপর আমরা মার্কেটিং প্ল্যানটা শুরু করব। এবং মার্কেটিং প্ল্যানটা বলার সময় অবশ্যই আমরা আমাদের মার্জিত এবং শুদ্ধ ভাষায় কথা বলবো। এতে করে হয় কি, তার মার্কেটিং প্ল্যানটা বুঝতে অনেক সুবিধা হয় এবং আপনার কথা বলার স্টাইলটা চেঞ্জ হয়ে যায় এবং আপনার কথাটা শুনতে অনেক ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। তো আমরা মার্কেটিং প্ল্যানটা শুরু করার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করে নেব, সেটা হচ্ছে ইওর আওয়ার ফিউচার। আমরা আমাদের ব্যক্তিগত ভবিষ্যৎটা একটু দেখে নেব। যদিও আমরা মুসলিম হিসেবে এটা বিশ্বাস করি যে আমরা ভবিষ্যতের খবর কেউ জানি না বা ভবিষ্যৎ তো জানা যায় না, কিন্তু তারপরে আমরা একটা আনুমানিক একটা ভবিষ্যৎ হিসাবটা ধরে নিই যে সেটা হচ্ছে এমন যে আগামী ভবিষ্যতে যে 2030 সালে আমাদের একটা পরিবার চালাতে কেমন খরচ আসতে পারে বা আমাদের যে কস্ট কাটিংটা এটা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। তো দেখেন এখানে যে হিসাবটা 1930 সালে একটা পরিবার চালাইতে গিয়ে খরচ লাগতো 1 টাকা। এবং এই যে খরচটা আছে এটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত এবং পাকিস্তান যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকের তত্ত্বাবধানে একটা হিসাব ছিল। এই হিসাবটা করা হয়েছিল প্রায় আপনার 2010 সালের দিকে, তখনকার এই হিসাবটা। তো তারা যে হিসাবটা দিয়েছিল আমি এখানে সেই হিসাবটা উপস্থাপন করছি। তো 1930 সালে একটা যৌথ পরিবার চালাতে খরচ লাগতো 1 টাকা। এবং সেই ফ্যামিলিটা যখন 2050 সালে পদার্পণ করলো, তখন সেই ফ্যামিলিটার খরচ এসে দাঁড়ালো 10 টাকা। এবং এই একই ফ্যামিলিটা যখন 1974 সালে এসে দাঁড়ালো, ফ্যামিলিটা যখন 1974 সালে পদার্পণ করলো, তখন সেই ফ্যামিলিটার খরচ এসে পড়ে দাঁড়ালো 100 টাকা। এরপর যখন 1990 সাল হলো, তখন সেই পরিবারটা খরচ দাঁড়াচ্ছে প্রত্যেক মাসে 1000 টাকা। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, দিন যত যাচ্ছে তত কিন্তু পরিবার ছোট হয়ে যাচ্ছে। একটা বিষয় এখনই খেয়াল করেন, আগে আমাদের দাদার পরিবাররা তারা কিন্তু একটা বড় পরিবার ছিল, তারা তাদের ভাইরা মিলে কিন্তু একটা পরিবার চলতো। কিন্তু এখন প্রত্যেকটা পরিবারে যখন বিয়ে শাদী হয়ে যায় সেটা কিন্তু আলাদা হয়ে যায়। তো 2010 সালে এসে সেই সেম পরিবারটার খরচ এসে দাঁড়ালো 10,000 টাকা। এবং এই হিসাব অনুযায়ী যদি আমরা ধরি যে তাহলে যদি 30 সালে আমাদের খরচটা কত পড়তে যাচ্ছে। তো এখানে একটা বিষয় দেখেন যে আমি যে হিসাবটা করছি সালের হিসাবটা, যেমন 1930 সাল থেকে 1950 সালের মধ্যে প্রত্যেকটা সালের মধ্যে কিন্তু 20 বছর গ্যাপ আছে। এবং এই 20 বছর গ্যাপ দিয়ে কিন্তু একটা করে হিসাব করা হয়েছে এখানে। যেমন 1970 সালে 1990 থেকে 20 বছর মাঝখানে গ্যাপ। এরপরে 1990 থেকে 2010 সালের মধ্যে 20 বছর গ্যাপ। এবং এই 20 বছর অনুযায়ী হিসাবে যদি আমরা 2030 সালে হিসাবটা দেখি তাহলে কত আসবে। তো ডান সাইডে লক্ষ্য করি যে আমাদের প্রত্যেক 20 বছর পর পর সংখ্যার পর একটি করে শূন্য বৃদ্ধি হয়েছে। যেমন 1930 সালে 1 টাকা ছিল, 1950 সালে এসে দাঁড়ালো 10 টাকা। এবং সেখান থেকে 1970 সালে 100 টাকা। মানে প্রত্যেকটা সংখ্যার পরে সেম সংখ্যার পরে একটা করে শূন্য বৃদ্ধি হয়েছে। তো ওভাবে যদি আমরা প্রত্যেকটা সংখ্যার পর আরেকটা শূন্য বৃদ্ধি করি, তো 2010 সালে যে ফ্যামিলিটার খরচ এসে দাঁড়ালো 10,000 টাকা, তাহলে 2030 সালে সেম হিসাব অনুযায়ী খরচ এসে দাঁড়াচ্ছে 1 লক্ষ টাকা। এখন অনেকের এখানে হতে পারে দ্বিমত যে না 1 লক্ষ টাকা হবে না। কিন্তু দেখেন 1 লক্ষ টাকা কেন হবে না? এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলক জিনিসের দামগুলো যে বাড়তেছে, এটা প্রতিনিয়ত কতটা বাড়তেছে এটা কিন্তু আপনারা সকলে জানেনই। তো এই যে আমাদের যে 1 লক্ষ টাকা যে একটা মাসে খরচ আসতেছে, এই 1 লক্ষ টাকাটা আমরা পূরণ করবো কিভাবে? যে আমরা আমাদের যে ফ্যামিলিটাকে চালাবো, এটাকে চালানোর জন্য যে এই টাকাটা এটা আমরা পূরণ করবো কোথা থেকে, এইটা একটু দেখে নেই। তো এটা করতে গেলে আমাদের হাতে কিছু রাস্তা আছে। প্রথম যেটা সেটা হচ্ছে কাল্টিভেশন, অর্থাৎ কৃষিকাজ। তো দেখেন আপনি যদি একটা কৃষিকাজ থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চান, তো ম্যাক্সিমাম আপনার জমি থাকতে হবে কমপক্ষে হলেও 50 থেকে 60 বিঘার উপরে। যদি এই জমিটা আপনার থাকে তাহলে আপনি সেখান থেকে কিন্তু 1 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন। কিন্তু তারপর আপনার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে মৌসুমী ফসলগুলো সেখানে আবাদ করতে হবে। তো আমাদের যেহেতু এত জমি নাই, তো সেক্ষেত্রে আমাদের দ্বারা এই যে কাল্টিভেশন অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে কিন্তু এই যে 1 লক্ষ টাকার যে ক্ষতিপূরণটা এটা পূরণ করা সম্ভব হচ্ছে না।
এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে জব। আমরা কিন্তু চাকরির মাধ্যমে অনেকে ডিফেন্ড করি যে এই যে চাকরিতে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যবোধটা বেশি করি। তো অনেকে আমরা ভাবি যে এই যে ৳১,০০,০০০ যে গ্যাপটা এটা আমরা চাকরি থেকে কি করব? এটা আমরা চাকরি থেকে পূরণ করব। কিন্তু আসলে কি চাকরি থেকে পূরণ করা সম্ভব? এই যে আমি যে গার্মেন্টসে চাকরি করি, তো আমার বিষয়টা আমি ধরে রাখি যে এখন আমার একটা বেতন হচ্ছে ১৪,৫০০ বা ৳১৫,০০০ মতো। তো ২০৩০ সাল আসতে, আসতে কি আমার বেতন ৳১,০০,০০০ যাবে? এটা কখনো সম্ভব? বা ৳৫০,০০০ হবে কি? এটা কি কখনো সম্ভব? কখনো কিন্তু সম্ভব না। মিনিমাম ধরতে গেলে ২০৩০ সালের মধ্যে হয়তো ৳২০,০০০ মতোই হলো। কিন্তু তাও হবে কিনা সন্দেহ আছে। তো এটা তো আমাদের হচ্ছে না। তো ৩য় নম্বর একটা থাকে সেটা হচ্ছে বিজনেস। আমরা কিন্তু চাইলে ব্যবসার মাধ্যমে আমাদের প্রত্যেক মাসে ৳১,০০,০০০ ইনকাম করতে পারি বা এর বেশি কিন্তু ইনকাম করা সম্ভব। তো ঠিক আছে, আমরা দেখি যে একটা ব্যবসা করতে গেলে আমাদের কিভাবে একটা কস্টিং আসতে পারে বা ৳১,০০,০০০ ব্যবসা আমরা কিভাবে করব। তো এখানে যে আমি হিসাবটা দিচ্ছি সেটা হচ্ছে আমি মাসে ৳১,০০,০০০ ইনকাম করতে চাচ্ছি। তো সেভাবে আমার একটা ব্যবসা দিতে গেলে ১ম এই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সিকিউরিটি। ৳৩০,০০,০০০ ম্যাক্সিমাম একটা দিতেই হবে। কারণ আমি ৳১,০০,০০০ একটা ব্যবসা করব, সেখান থেকে তো আমার দোকানটা একটা ছোট্ট ঘর দিলে হবে না। আমার দোকানটা ম্যাক্সিমাম ১,০০০ স্কয়ার ফিট একটা প্রয়োজন। তো যদি আমি ১,০০০ স্কয়ার ফিটের দোকানটায় নিতে চাই আর মাসে যদি আমি ৳১,০০,০০০ ইনকাম করতে চাই, তাহলে সেই দোকানটা তো আশেপাশে দিলে হচ্ছে না। সেই দোকানটায় দিতে হবে একটা বাজারের মিডল পয়েন্টে। যেমন আমি গাজীপুরে থাকি, তো গাজীপুরের যে মিডল পয়েন্ট হচ্ছে চৌরাস্তা। তো আমার কিন্তু দোকানটা হতে হবে সেই চৌরাস্তায়। তো যে চৌরাস্তায় যদি আমি একটা দোকান দিতে চাই, সেখানে ম্যাক্সিমাম আমার ৳৩০,০০,০০০ সিকিউরিটি না হলেও কমপক্ষে ৳২০,০০,০০০ আমাকে সিকিউরিটি দিতেই হবে। যদি আমি সেখান থেকে ৳১,০০,০০০ ইনকাম করতে চাই। এরপরে ২য় নাম্বার যেটা দিতে হবে সেটা ডেকোরেশন। আমি একটা দোকান দেবো, সেই দোকানটা কিন্তু ডেকোরেশনটা মেইন। আর এখন বিশেষ করে প্রত্যেকটা দোকানের ডেকোরেশনটাই কিন্তু বেশি মেইন। যদি আপনার ডেকোরেশনটা ভালো হয়, প পাবলিক আপনার কাস্টমার আপনার দোকানে কিনতে না আসে কিন্তু সে এসে একটা ছবি করবে, আপনার ব্র্যান্ডিংটা করতে পারে। ঠিক আছে? তো সেখানে আমার ডেকোরেশন খরচ লাগবে ৳৫,০০,০০০। এরপরে সেখানে আমাকে প্রোডাক্ট আনতে হবে মিনিমাম হলো ৳১৫,০০,০০০। এরপর আমার এমপ্লয়ি দরকার। কারণ ৳১,০০,০০০ ব্যবসা তো আমি একা সামলাতে পারব না। আমি হিসাবই করব না কাস্টমারদের সামলাবো না কি করব? তো সেখানে আমার একটা এমপ্লয়ি দরকার আছে। ১ টা হোক, ২ টা হোক বা ৩ টা হোক সেটার টাকা আমি ডিফারেন্ট এখানে হিসাবটা দিলাম না। ওইটা আপনারা ধরে নেন যে এটা আপনারা কত করে দিবেন একটা এমপ্লয়িকে। এরপরে আমার প্রয়োজন হবে টাইম সকাল ৯টা থেকে নিয়ে ১০টা পর্যন্ত মিনিমাম ম্যাক্সিমাম টাইম দিতেই হবে। কারণ ধরেন আমি ধরে নিলাম আমার দোকান পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে বড় এবং আমার দোকান থেকে সবথেকে বেশি সেল হয়। কিন্তু আমি যদি আমার দোকানের শাটারটা বন্ধ রাখি, তাহলে কিন্তু সারাদিন আমার কোনো কি হবে না, সেখান থেকে ইনকাম হবে না। তো এই যে আমি এত কিছু দিলাম, ৳৩০,০০,০০০ থেকে সিকিউরিটি দিলাম, ডেকোরেশন করলাম ৳৫,০০,০০০, ৳১৫,০০,০০০ প্রোডাক্ট নিয়ে আসলাম। এত কিছু করার পরে দোকানটা থেকে আমার রিস্ক থাকে কিনা বলেন তো? অবশ্যই সেখানে আমার রিস্ক থেকেই যায়। রিস্কটা কিরকম? ধরেন বাই চান্স ভূমিকম্প হলো, ভূমিকম্পে আমার দোকানটা ধসে পড়ে গেল, সেখানে কিন্তু লস আমার। কোম্পানির কোনো লস হচ্ছে না। এরপরে ধরেন আগুন লেগে গেল, আগুনে পুড়ে গেল, সেখানে লস আমার। কারণ এই যে সিকিউরিটির টাকাটাও আমি দিয়েছি, ডেকোরেশন টাকাটাও আমি আমার পকেট থেকে খরচ করেছি এবং প্রোডাক্টের যে টাকাটা এটাও কিন্তু আমি ৳১৫,০০০ দিয়ে নিছি। এরপরে যেটা করতে হয়, একটা ডিলারশিপ নিতে গেলে সেখানে কিন্তু আমাকে অনেক টাকা দিতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল বিজনেসটা বা আশেপাশে যে ব্যবসাটা এইটা হিসাব। কিন্তু আমি যদি সেখানে ভেস্টিজটা করি বা আমাদের সঙ্গে ভেস্টিজের ব্যবসাটা করেন, তাহলে সেখানে আপনাকে সিকিউরিটি দিতে হচ্ছে না। কারণ আপনাকে কোনো শোরুম নিতে হচ্ছে না। আর যে শোরুমটা দেওয়া এটা কোম্পানি অলরেডি তার নিজের টাকায় দিয়ে রাখছে। এরপর আপনার ডেকোরেশনও করতে হচ্ছে না। কারণ প্রত্যেকটা ডিএলসিবিতে প্রত্যেকটা শোরুমে কোম্পানি তার নিজের টাকায় সেখানে ডেকোরেশন করে রাখছে। এরপর আপনার সেখানে প্রোডাক্টও কিনতে হচ্ছে না। আপনাকে ১০,০০,০০০ ৳১৫,০০,০০০ প্রোডাক্টও নিতে হচ্ছে না। আপনি আপনার ডেইলি বেসিস ইউজে যে সমস্ত প্রোডাক্টগুলো লাগে সেগুলো কেনাকাটার মাধ্যমে এখানে ইনকাম করতে পারতেছেন। এরপরে এমপ্লয়ি, এখানে কোনো এমপ্লয়ি প্রয়োজন হচ্ছে না। কারণ এখানে আপনার ব্যবসাটা আপনিই সামলাইতেছেন এবং যাদেরকে আপনি নিয়ে আসতেছেন তারা হচ্ছে আপনার পার্টনার, কোনো এমপ্লয়ি না। ঠিক আছে? এরপরে এখানে আপনি সময় সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা সময় পার্ট টাইম হিসেবে দিয়েও এখান থেকে একটা বড় ধরনের ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এরপর রিস্ক, কোনো রিস্ক নাই। কারণ যেখানে কোনো ইনভেস্টই নাই সেখানে কিসের রিস্ক? আমার এখানে কোনো সিকিউরিটি প্রয়োজন হচ্ছে না, ডেকোরেশনের কোনো প্রয়োজন হচ্ছে না, প্রোডাক্টও নিতে হচ্ছে না, এবার এমপ্লয়ের বেতনটাও দিতে হচ্ছে না। তাহলে আমার এখানে রিস্ক কোথায়? ধরেন আমি আমাদের ডিএলসিবিতে আগুনে পুড়ে গেল, সেখানে কি আমার কোনো লস আছে? কখনোই কিন্তু না। এরপরে ধরেন ভূমিকম্পে ধসে গেল, সেখানেও কিন্তু কোনো লস নেই। ঠিক আছে? তো এই যে ২ ধরনের ইনকামটা দেখাইলাম, তাহলে এখানে আপনি এখন ডিসিশন নেন যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন। ২ টার মধ্যে পার্থক্যটা তো দেখলেনই, কি বুঝলেন?
তো এবার আমরা দেখি যে আমরা যদি ভেস্টিজে কাজ করি তাহলে আমাদের কত সময় লাগবে এবং কিভাবে কাজ করব। তো দেখেন যদি আপনি ভেস্টিজে কাজ করেন সেখানে যদি ভেস্টিজের সময় দেন ফুল টাইম হিসাবে তাহলে এখানে আপনি ৬ থেকে ১২ মাস, আর যদি পার্ট টাইম হিসাব করে করেন তাহলে আপনি সেখানে সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা করে সময় দিয়ে এভাবে ২ থেকে ৩ বছর যদি কোম্পানির প্রপারলি নিয়ম মেনে এখানে যদি ফলো করে আপনি যদি ব্যবসাটা করেন তাহলে এখানে প্রত্যেক মাসে আপনি লাখ টাকার উপর ইনকাম করবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই এই যে আপনি লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছেন, এই যে এত অল্প সময়ে এই ১,০০,০০০ টাকা কিভাবে সম্ভব? ঠিক আছে, আপনাদের সেই কনফিউজটা দূর করে দেই। সেটা হচ্ছে দেখেন একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমাদের আগে যারা বাংলাদেশ থেকে মক্কায় হজ করতে যেত, আগে যখন বাংলাদেশ থেকে মক্কায় হজ করতে যেত তখন কেমন একটা হিসাব সময় লাগতো? তো দেখুন যারা হিজড়ে হজ করতে যেত তাদের কিন্তু সময় লাগতো মেক্সিমাম ৬ মাস। কিন্তু এখন কি আমাদের ৬ মাস লাগে? অবশ্যই না। আমরা সেখানে এখন হজ করতে গেলে মক্কায় মাত্র ৬ ঘন্টায় সেখানে যাইতে পারতেছি প্লেনে করে। কিভাবে? এটা প্রযুক্তির বদৌলত। তো দেখেন আমাদের ব্যবসায় কিন্তু এখন ডিজিটাল। এটা কিন্তু এই প্রযুক্তির উপর নির্ভর করে। যেমন ধরেন এই যে আমি এখন প্রেজেন্টেশনটা বানাচ্ছি, এটা আমি আমার ল্যাপটপে বানাচ্ছি এবং এই প্রেজেন্টেশন যদি আমি না বানাইতাম তাহলে কিন্তু আমি আপনাদের আবার শিখাইতে পারতাম না যে কিভাবে করব। আমি কিন্তু এখানে প্রযুক্তি ব্যবহারটা করতেছি। তো ভাই দেখেন এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ব্যবসাটাও আমাদের। ঠিক আছে? তো এখান থেকেও এই যে আগে যেখানে ৬ মাসে যে এখন ৬ ঘন্টায় সম্ভব হচ্ছে, তো সেম আমাদের এখানেও এত কম সময়ে এত টাকা ইনকাম করা সম্ভব। আর এইসব বিষয় তো আপনাদের এখন অলরেডি ধারণা এসেই গেছে ডিজিটাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে কেমন একটা ইনকাম আসে, এটা আপনারা অলরেডি কিন্তু জেনেই গেছেন। তো এখানে এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে এই যে কোম্পানি যে আমাকে মাসে ১,০০,০০০ টাকা করে দিবে, তো এই টাকাটা কোম্পানি হোয়ার কোথা থেকে পাচ্ছে? এরপরে হাউ কিভাবে দিচ্ছে আমাকে? এরপরে হোয়াই কেন দিচ্ছে আমাকে? এই ৩ টি প্রশ্ন অবশ্যই আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই ৩ টা প্রশ্নেরই উত্তর এখন দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেই ১ম প্রশ্ন যেটা ছিল হোয়ার কোম্পানি এই টাকাগুলো কোথা থেকে পাচ্ছে। তো বিষয়টা দেখে নেই, সেটা হচ্ছে দেখেন এখানে ২ টা মার্কেটিং আমি তুলে ধরবো। একটা হচ্ছে ভেস্টিজ মার্কেটিং আর একটা হচ্ছে আদার মার্কেটিং। তো ১ম যে হিসাবটা দেখছি এটা হচ্ছে আদার মার্কেটিং অর্থাৎ যারা ট্রেডিশনাল মার্কেটিং করে, যেগুলো আমাদের মার্কেটিং এ অলরেডি চলতেছে। আমরা যারা দোকান থেকে প্রোডাক্টগুলো কিনতেছি। তো সেখানে দেখেন এভাবে কিন্তু সেক্টরটা থাকে। তো সেখানে একটা বিষয় দেখেন যে একটা সাবান এমএফ মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। তো একটা সাবান যখন কেউ কোম্পানি তৈরি করে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে তখন সেই সাবানের আনুমানিক খরচ আমি ধরে নিলাম ২০ টাকা। কারণ ২০ টাকাই কিন্তু পড়ে। কারণ তারা এই যে ম্যাটেরিয়াল গুলো এখানে যে নুডলস গুলো এখানে তারা ইউজ করে এগুলো তো তারা পাইকারি রেটে আনে। অনেক বেশি আনলে তো সেখানে কিছু ছাড় পাচ্ছে। তো ২০ টাকা দিয়ে সাবানটা একটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এরপরে কিন্তু সাবানটা আমরা ডাইরেক্ট আমাদের হাতে পাচ্ছি না। এটা আমরা কিভাবে পাই? এটা প্রথমে চলে যায় এরিয়া ডিলার, এজেন্ট ডিলার তাদের কাছে। তো সাবানটা যখন তাদের কাছে আসতেছে এই যে মাঝখানে আসার যে খরচটা, এটা কিন্তু এসে দাঁড়াচ্ছে সাবানটার মধ্যেই। তো তখন সেই সাবানটার দাম এসে দাঁড়ালো ২১ টাকা এবং এই সাবানটা এরপরে চলে যাচ্ছে হোলসেলারের কাছে। তো এখন যখন সাবানটা হোলসেলারের কাছে যাচ্ছে, যারা এজেন্ট ডিলার ছিল বা এরিয়া ডিলার ছিল তারা তো আর লাভ ছাড়া দিবে না। তো তারা সেখানে ১ টাকা বা ২ টাকা লাভ রেখে বাকি খরচ পড়তেছে ১ টাকা। তো তার মোট খরচ হচ্ছে ২ টাকা। তো এই যে ২ টাকা আসার পরে হোলসেলারের কাছে আসার পরে সেই সাবানটার দাম এসে দাঁড়ালো কত? ২৩ টাকা। এরপরে কিন্তু সাবানটা আমরা হাতে পাচ্ছি না। সেই সাবানটা আবার চলে যাচ্ছে রিটার্ন সেলার আরএস এর কাছে। তো এখানে যাওয়ার পরে তারাও কিছু লাভ রাখতেছে এবং তাদের কাছে যাওয়ার যে কস্ট কাটিং খরচটা এটা কিন্তু সাবানের মধ্যে এসে যুক্ত হচ্ছে। এখন সাবানের দাম এসে দাঁড়ালো ২৬ টাকা। এরপরে এই সাবানটা কনজিউমার বা কাস্টমারের কাছে এসে দাঁড়াইলে দোকানদারের কাছে আসার পরে তারা কিছু লাভ রেখে যদি বিক্রি করে তাহলে সেখানে দাম হয়ে দাঁড়াচ্ছে মাত্র ৩০ টাকা। কিন্তু এরপরও আমরা আমাদের পকেট থেকে ৫০ টাকা এক্সট্রা দিয়ে সেখানে সে সাবানটা আমরা কিনতেছি ৮০ টাকা দিয়ে। এখন বলতে পারেন কে বলল আমরা ৮০ টাকা দিয়ে সাবান কিনি? আমরা তো একটা লাইফবয় সাবান ৫৫ টাকায় পাচ্ছি। যে দেখেন এখানে আমি যে হিসাবটা ধরলাম এটা লাইফবয় না ধরে আপনি লাক্সটা দেখেন কত পড়তেছে। তো দেখেন এই যে এখানে যে বিষয়টা অতিরিক্ত যে ৫০ টাকাটা, এই ৫০ টাকাটা কেন দিচ্ছি আমরা আমাদের পকেট থেকে? বা এই ৫০ টাকাটা যাচ্ছে কোথায়? তাই না? একটা কিন্তু কথা এসে দাঁড়ায়। তো ঠিক আছে আমরা সেই কথাটা একটু ভেঙে দেখি কোথায় যাচ্ছে এই ৫০ টাকা। তো এই ৫০ টাকার কিছু অংশ প্রথমে যাচ্ছে প্রিন্ট মিডিয়াতে। তারা প্রিন্ট মিডিয়া কোনটা? এই যে আমরা দেওয়ালে রাস্তাঘাটে চলার সময় দেওয়ালে দেখি অনেক প্রিন্টিং করা, অনেক সাবানের প্রিন্টিং করা, লাইফ বয়ের প্রিন্টিং করা, অনেক হুইলের প্রিন্টিং করা। সেখানে রং দিয়ে লেখা থেকে পেইন্ট করা আছে যে এই সাবানে এই ফর্মুলা এই কাজ বিষয়। তাই না? এরপরে হচ্ছে খবরের কাগজ।
দেন একটা খবরের কাগজ যদি আপনি ভালো করে মোড়ান তাহলে দেখতে পারেন এক দিস্তা খাতা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটা এক দিস্তা খাতা বাজারে কিনতে চান সেখানে আপনাকে ম্যাক্সিমাম 25 থেকে 30 টাকা দিতে হচ্ছে। কিন্তু সেই খাতাটায় আপনি মাত্র 5 টাকায় কিভাবে পাচ্ছেন? যেখানে আবার একটা খবরের কাগজে মার্কেটিং এর খরচ আছে, প্রিন্টের খরচ আছে এবং তাদের যে দিচ্ছে তাদের খরচ আছে। এটা কি আপনাকে ফ্রিতে দিচ্ছে? না। এই যে 50 টাকার কিছু অংশ কোম্পানি এই প্রিন্ট মিডিয়াতে তারা দিয়ে দিচ্ছে। দিয়ে তাদের মার্কেটিংটা করতেছে। এরপরে দ্বিতীয় আসতেছে হচ্ছে অনলাইন মিডিয়া। অনলাইন মিডিয়া কোনগুলো? এই যে আমরা ফোন কিনি আমাদের টাকা দিয়ে, আমাদের টাকা খরচ করে এমবি কিনতেছি এবং আমরাই কারেন্ট বিল দিয়ে ফোনে চার্জ দিচ্ছি। কিন্তু যখন আমরা কোনো ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছি বা ইউটিউবে ভিডিও দেখতে যাচ্ছি আমাদেরকে জোর করে অ্যাড দেখানো হচ্ছে। তো এই যে মেটা কোম্পানি, ফেসবুক কোম্পানি বা আপনার ইউটিউব কোম্পানি আর কি এমনিতে আমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছে না? এই ভিডিওটা দেখানোর জন্য তারা কোম্পানি থেকে হিউজ পরিমাণ টাকা নিচ্ছে। আর এই যে কোম্পানিটা এই যে 50 টাকার কিছু অংশ এই অনলাইন মিডিয়াকে দিয়ে দিচ্ছে। এরপরে আসতেছে আরেকটি বিষয় হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এটা তো একটা বিপুল পরিমাণ ব্যবসা। ইলেকট্রনিক মিডিয়া কোনটা? ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে এই যে আমরা যে টিভিগুলো দেখি সেটা হিসাব দিচ্ছি এরকম যে ধরেন আমরা টিভি দেখি সেখানে এটিএন চ্যানেল একটা ধরেন যেটা সবার পরিচিত এভাবে কিন্তু আর অনেক চ্যানেল আছে। তো একটা এটিএন চ্যানেলে যদি আমরা 15 সেকেন্ডের একটা ভিডিও 40 বাদ দেই তাহলে মোট এসে দাঁড়াচ্ছে 10 মিনিট। তো এখন তো আর চ্যানেল একটা না, তারা প্রায় 100টার উপর চ্যানেলে থাকে একটা টিভিতে। তো 100টা চ্যানেলে যদি আমরা এভাবে ভিডিওটা 10 মিনিট করে তাহলে মোট মিনিট এসে দাঁড়াচ্ছে কত? 1000 মিনিট। তাই না? তো এখন এই 1000 মিনিট সমান সমান 1,00,000 টাকা। 1000 মিনিট সমান সমান 1,00,000 টাকা কোম্পানিকে এটা একদিনে দিতে হচ্ছে। তো এভাবে যদি আমরা 10টা চ্যানেলে দিই, 100টা চ্যানেলে দেই তাহলে আমাদের হিসাব এসে দাঁড়াচ্ছে 10,000। তো 10,000 যদি আমরা সেটাকে গুণ করি তাহলে হিসাবে দাঁড়াচ্ছে 10 কোটি টাকা। ঠিক আছে? দেখেন একটা বিষয়, কারণ কোম্পানি তোকে এই অ্যাডগুলো আর একদিনে দিচ্ছে না। কোম্পানি তো এই অ্যাডগুলো একদিন দেয় না, আল্লাহ 30টা দিনই দেয়। তো তারা যদি 30 দিন এভাবে অ্যাডগুলো দেয় তাহলে সেখানে যদি আমরা এটাকে গুণ করি তাহলে প্রায় একটা 1 মাসের হিসাব দাঁড়াচ্ছে প্রায় 300 কোটি টাকা। তো এই যে 300 কোটি টাকা প্রত্যেকটা সাবান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যদি তারা 50 টাকা, 60 টাকা, 100 টাকা করে বেশি নেয় তাহলে এই টাকাটা কি 300 কোটি টাকা কোম্পানি মাসে দিচ্ছে, এটা কি বাঁচবে? এটা তো শুধু সাধারণ চ্যানেলের কথা বললাম আমি। যখন ওই যে আমাদের বিশ্বকাপের খেলাগুলো হয় ওই সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু আরো বেশি টাকা দিতে হয় এবং ওই সমস্ত চ্যানেলগুলো যে সমস্ত আপনার সরাসরি প্রজেক্টরগুলো থাকতেছে ওগুলোতে দেখবেন যখন রিভিউর মধ্যে একটা আউটের মধ্যে দেখবেন হয়তো ডাচ বাংলা ব্যাংকের নাম আসলো বা কোনো একটা প্রোডাক্টে কোকা কোলার নাম আসলো, ওগুলো যখন অ্যাড দেয় সেখানে তারা হিউজ পরিমাণ টাকা দিতে হয় কোম্পানিকে। তো আপনি কি ভাবছেন কোম্পানিগুলো সেই টাকা তাদের পকেট থেকে দেয়? না, তারা আপনার আমার পকেট থেকে টাকা খসায় কিন্তু তার মার্কেটিংটা করে। কিন্তু এই যে এই খরচগুলা, এখানে যে খরচগুলা আমাদের কোম্পানি করে কি এই খরচটাকে বাইপাস করে যায়। অর্থাৎ আপনি কিন্তু আমাদের কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের অ্যাড আপনি টিভিতে দেখেন নাই বা আমাদের কোম্পানির হিসাবটা আপনি কিন্তু জানেনই না। আজকে আমি বলতেছি বিধায় আপনি জানছেন। ঠিক আছে? তো আমাদের কোম্পানি কিভাবে কাজটা করে? আমাদের কোম্পানি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং তৈরি করে এবং সেখান থেকে সেটা ডিএলসিপিতে যায় এবং সেখান থেকে সেটা কাস্টমারের কাছে চলে যাচ্ছে। তো আমরাও কিন্তু একটা প্রোডাক্ট ধরেন 20 টাকা দিয়ে তৈরি হচ্ছে আমাদের এখানেও এবং আমরাও সেই প্রোডাক্টটা 80 টাকা করে বিক্রি করতেছি। কারণ কি? কারণ এইটা যদি আমরা না করি তাহলে আমাদের কোম্পানির থাকবে না। এটা হচ্ছে মার্কেটিং সিস্টেম একটা। তো মার্কেটের সঙ্গে যদি আমাদের সামঞ্জস্যতা বজায় না রেখে তাহলে আমাদের কোম্পানিকে কিন্তু ব্র্যান্ডিং করে বন্ধ করে দেওয়া হবে। তাই না? তো এই যে এখানে যে ভাই খরচটা, যে অতিরিক্ত যে 60 টাকাটা আসতেছে, এই যে 60 টাকা যে খরচটা এটা আমাদের কোম্পানি করে কি? আমাদের কোম্পানি যেটা করে এটা হচ্ছে 18% সে নিজের কাছে রেখে 82-83% এটা হচ্ছে আমরা যারা কাজ করি আমরা ডিস্ট্রিবিউটর যারা বড়, বড় পদে যাচ্ছে বা এই যে আমি আপনার সঙ্গে কথা বলতেছি এই 82% অংশটা আমি কিন্তু পাচ্ছি। ঠিক আছে? এটা অংশ হিসাবে। আর যে এই যে 18% যে বাকিটা থাকতেছে, এই 18%টা কোম্পানি এই যে আমাদেরকে বড়, বড় মিটিং, ট্রেনিং গুলো করাচ্ছে, আমাদের ভাউচার গুলো থাকতেছে, এগুলাতে কোম্পানি তাদের এই টাকাটা এখানে খরচ করে। ঠিক আছে? তো এখন প্রশ্নটা ক্লিয়ার হলো যে এই যে কোম্পানি যে ৩০০ কোটি টাকা যে অন্যান্য কোম্পানিগুলো ৩০০ কোটি টাকা অন্যান্য জায়গায় খরচ করতেছে, ওই ৩০০ কোটি টাকা যদি কোম্পানি আপনাকে আমাকে একজনকে ১,০০,০০০ টাকা করে দেয়, তাহলে কি কোম্পানি বেঁচে যাবে বলেন? কখনোই কিন্তু বাঁচবে না। তো আশা করি আপনাদের এই যে হয় আর কোম্পানি এই টাকাগুলো কই থেকে পাচ্ছে, এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে আসছে। তো এখন আমরা দেখবো হাউ কোম্পানি এই টাকাটা কিভাবে দিচ্ছে, তাই না?
তো এই কাজটা করতে গেলে আমাদের এখানে যে সিস্টেমটা আছে, যখন কেউ আমাদের কাছ থেকে সুযোগ সুবিধাগুলো নিতে যাচ্ছে, আমাদের ব্যবসাটা করতে চাচ্ছে, তখন তার প্রয়োজন যেটা হয় এনআইডি কার্ড এবং স্পন্সর এবং ফোন নাম্বার দিয়ে ফ্রিতে একটা প্রথমে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। অ্যাকাউন্ট ওপেন করার পরে প্রথম তারা যে কাজটা হয় সেটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। প্রথমে তাকে প্রোডাক্ট ব্যবহার করতে হয়। কারণ কি, আমি যদি প্রোডাক্ট ব্যবহার না করি, প্রোডাক্ট সম্বন্ধে যদি আমার জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমি আরেকজনকে বলতে পারবো না যে আমার প্রোডাক্টের গুণাবলীগুলো কি, বা একটা তাকে আমার মানে নিজের উপর গর্বের সাথে বলতে পারবো না যে এই প্রোডাক্টটা আসলে এই কাজটা করে। তো এখন যদি আমরা প্রোডাক্ট ব্যবহার করতে যাই, তাহলে অবশ্যই প্রোডাক্ট কিনতে হবে। তো আমাদের কোম্পানির যে হিসাবটা, কেউ যদি আমাদের এখান থেকে 48 থেকে 60 এর কেনাকাটা করে, কোম্পানির পক্ষ থেকে তাকে 1 পিভি দেওয়া হয়, যেটাকে আমরা বলি পয়েন্ট ভ্যালু। এবং এই পয়েন্টের উপরেই কিন্তু মাসে শেষে আমরা কমিশনটা পেয়ে থাকি। তো এই যে পয়েন্ট ভ্যালু, তো ওই হিসেবে যদি ধরেন কেউ যদি 100 পিভির কেনাকাটা করতে চায়, তাহলে তাকে 5,000 টাকা এবং 7.5% সরকারকে ভ্যাট দিয়ে ৫৫০০ টাকার মতো একটা মিনিমাম আসে। অতও লাগে না, আপনার ৫২০-৫৩০০ টাকার মতো একটা আসে। আসলে কিন্তু আপনি ১০০ পিভি কেনাকাটা করতে পারতেছেন। তো সেখানে আপনি কিভাবে কিনবেন? এই যে ধরেন আপনার এভরিথিং যা কিছু লাগে, যেটা আপনার মার্কেটিং প্ল্যানে 1 এ দেখাইছি, আমাদের কোন প্রোডাক্টের কোন গুণাবলীগুলো আছে, আমাদের কোন প্রোডাক্টে কিভাবে কাজ করে। আপনার তো ম্যাক্সিমাম এগুলো লাগে, তাই না? ধরেন আপনার ক্যালসিয়াম লাগতেছে, একটা সাবান লাগতেছে, আপনার টুথপেস্ট লাগতেছে, ফেস ওয়াশ বাসাতে ইউজ হচ্ছে, আপনি আমাদের থেকে নিলেন। এরপরে ধরেন আপনার শ্যাম্পু লাগতেছে, হেয়ার অয়েল লাগতেছে, এরপরে হচ্ছে আপনার হুইল লাগতেছে, ইটিসি। মানে এভরিথিং যা কিছু লাগতেছে সব তো আমাদের থেকে পাচ্ছেনই আপনি। তো সেটা আপনি সাধারণত ওখান থেকে না কিনে আপনি আমাদের থেকে কেনাকাটা করলে কিন্তু একটা পরিবারের ম্যাক্সিমাম ৫,০০০ টাকা কিন্তু অলরেডি হয়েই যায়। তো আপনি ৫,০০০ টাকা কেনাকাটা করলে ১০০ পিভি পাচ্ছেন। তো এখন দ্বিতীয় নম্বর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট বা শেয়ার দ্য অপরচুনিটি। যে এই যে আপনি এখানে এত সুন্দর প্রোডাক্টগুলো পাচ্ছেন, ভালো ভালো প্রোডাক্টগুলো পাচ্ছেন, আপনি আরেকজনকে এই বিষয়টা শেয়ার করবেন। কারণ শেয়ার করার মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, যেটা হচ্ছে সাকিব আল হাসান, এরপরে বড় বড় খেলোয়াড়, বড় বড় তারকা, আপনার আমাদের সুপারস্টার নায়ক হচ্ছে সাকিব খান, এরা কিন্তু এই কাজটা করে কিন্তু তারা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে, অথচ তারা এই প্রোডাক্টগুলো ব্যবহারই করে না, তাই না? তো শেয়ারটা আমরা কিভাবে করি, শেয়ারটা দেখেনি, সেটা হচ্ছে এই যে লাক্সের সাবান, এইটা লাক্স কোম্পানির সাবানটা শেয়ার করে কে, ক্যাটরিনা কাইনার, সে করে টিভিতে। এবং সেখান থেকে ধরেন পৃথিবীর 100 কোটি মানুষ সে যদি অ্যাডটা দেখে, সবাই কিন্তু কি করে না, এই সাবানটা কেনে না। সেখান থেকে 8 থেকে 9 লক্ষ বা 8 9 কোটি মানুষ এই সাবানটা কিনতেছে, তাই না? তো এই যে এখানে লাভ হচ্ছে কার, লাক্স আর হচ্ছে ক্যাটরিনা কাইনার, কারণ লাক্সের সাবান বিক্রি হচ্ছে, আর ক্যাটরিনা কাইনার এখান থেকে সে এই অ্যাড করার কারণে হিউজ পরিমাণ টাকা নিচ্ছে। তো এখানে আমরা যেটা করি, এই যে লাক্সের জায়গায় আমাদের ভেস্টিজ কোম্পানি এবং ক্যাটরিনার জায়গায় নেয় আমি বা আপনি, ঠিক আছে? কারণ আমাদের কোম্পানি তো আর হচ্ছে ওই টিভিতে অ্যাড করতেছে না। তো আমরা যেহেতু এত সেলিব্রিটি না যে আমাদের অ্যাডটা টিভিতে হবে, আমরা হচ্ছে অ্যাড যেটা করি সেটা হচ্ছে পরিবার পরিচিত যারা আছে তাদের সঙ্গে বিষয়টা আলাপ আলোচনা করি। তো ধরেন আমি আমার পরিবারের সকলের সঙ্গে বিষয়টা আলোচনা করলাম ১০০ জনের সঙ্গে। তো ১০০ জন আমার কথা না শুনলে, সেখান থেকে যদি মাত্র ৮ থেকে ৯ জন এসে আমার কথাটা শুনবে। তো এই যে যখন ৮ থেকে ৯ জন মানুষ আমার কথা শুনবে, সে যখন আমার এখানে আসবে, তখন থেকে কিন্তু আমার একটা ব্যবসা এখানে ওপেন হয়ে যাবে। সেটা কিভাবে? এই যে ধরেন আমার এখানে ৮ থেকে ৯ জনের জায়গায় ৬ জন আসলো। তো এই যে ৬ জন যখন আমার নিচে আসলো, তখন তারা কিন্তু আমার রেফারে চলে আসলো। তো আমার নিচে আসার পরে তাদের যে কাজটা, এখন তারাও তো কেনাকাটা করবে। কারণ আমাদের এখানে ব্যবসাটা হচ্ছে কেনাকাটার মাধ্যমে। তো তারা যে কেনাকাটা করতেছে, ধরেন মিস্টার এ ৫০ পিপি, মিস্টার বি ৬০ পিপি, মিস্টার সি ৭০ পিপি, এভাবে সবাই মিলে কেনাকাটা করছে ৪৫০ পিপি। আর আমি নিজে কেনাকাটা করেছি এখানে যে হিসাবটা, এই যে এই হিসাবটা দেখেন, আমি নিজে কেনাকাটা করেছি এখানে ১০০ পিপি। তাহলে মোট পিপি হলো কত? ৫৫০। তো এখন আমাদের কোম্পানির যে সিস্টেমটা, যখন কারো আইডিতে ১০০ থেকে ৫৯৯ এর মধ্যে পয়েন্ট থাকবে, তখন তার র‍্যাংক থাকবে 5%। এবং যখন এই পয়েন্টটা বৃদ্ধি হতে হতে ৬০০ থেকে ৩৯৯ এর মধ্যে হবে, তখন তার র‍্যাংক হবে 8%। এবং যখন এটা আবার ২৪০০ থেকে ৫৪৯৯ হতো, তখন তার র‍্যাংক হবে 12%। এবং যখন ৫৫০০ র উপরে ছড়ায় যাবে, তখন তার র‍্যাংক হয়ে যাচ্ছে 16%। ঠিক আছে? তো আমাদের কোম্পানি থেকে কিন্তু এই যে ৫, ৮, ১২ আর ১৬, এই ৪ টা ধাপে আমরা কমিশনটা পেয়ে থাকি। তো এখানে পয়েন্ট হচ্ছে কত? ৫৫০। তাহলে আপনার এই মাসের র‍্যাংক কত হবে? অবশ্যই 5%, কারণ এইটা ১ এর বেশি এবং ৫৯৯ এর কম। তো 5% হলে আমি কিভাবে কমিশনটা পাবো, এটা একটু দেখে নেই। এই যে ৫৫০ গুণন ২৪ এর 5%, যদিও এখানে ৩৮ টা দেওয়া আছে, এটা হচ্ছে আগের প্ল্যান ছিল, যার কারণে একটু ঝামেলা। তো এটা হবে ২৪। ৫৫০ গুণন ২৪ এর 5% এ কেমন একটা কমিশন আসে? এই যে ইনি হচ্ছে মহিউদ্দিন খান ভাই, ইনি এখন কিন্তু ক্রাউন ডিরেক্টর।
তো ইনি যখন প্রথম শুরু করছে 2019 সালে, তো তখন যে 5% ছিল, তো ওই মাসে ওনার কমিশন আসছে 539 টাকা। আর আমি স্বাধীন শেখ, আমার কমিশন আসছিল 71 টাকা, যখন আমি প্রথম মাসে কেনাকাটা। ওনার ফ্যামিলি আছে, উনি বেশি কিছু কেনাকাটা করছিল, আমার তো আর ফ্যামিলি নাই। আমি আমার যা কিছু লাগছিল মাত্র সেগুলো নিয়ে কেনাকাটা শুরু করছিলাম। তো এভাবেই কিন্তু তিনি কমিশনটা পেয়েছেন। তো এই যে এখান থেকে কিন্তু তার ব্যবসাটা শুরু। আর এই যে 539 এটা কিন্তু তার হচ্ছে ইনকাম, শেষ ইনকাম না। তো দেখেন ভাই, এখানে যখন আমি ইনকাম, এখানে আমি এদেরকে বললাম, তো এদের আসার পরে আমার নিচে যখন এরা আসলো, এদের যখন ব্যবসাটা ভালো লাগলো, তখন তো বসে থাকবে না, তারাও আমরা শেয়ার করবে। তো তারা শেয়ার করার প্রথম তার এই ব্যক্তিটারও, মিস্টার সি, ইনি হচ্ছে তিনজনকে শেয়ার করলো। তো তিনজন এসে এরা আবার কেনাকাটা করলো 300 পিপি। তো এই যে এই পিপিটা যখন কেনাকাটা করলো, পিপি তাদের থাকতেছে এবং সেখান থেকে পিপিটা আবার আমার কাছে আসবে, কারণ আমার নিচ থেকে এখন যত ব্যবসা চলবে, আমার নিচে যত লোকজন আসবে, তাদের আমি সবার থেকে কমিশনটা পাচ্ছি। তো আগে যখন ছিল 550, এখন হলো 300, তাহলে মোট পিপি হলো কত? 850। তো এই মাসে আমার র্যাঙ্ক কত হবে? এই মাসে আমার র্যাঙ্ক হবে 8%। কারণ কি? কারণ এইটা 600-র বেশি এবং 399-এর মধ্যে আছে। তো আমার যখন 8% র্যাঙ্ক যাবে, তখন সে মাসে আমার কমিশনটা কেমন হবে সেটা একটু দেখে নেই। সেটা হবে 300 গুণন 24-এর 8%। আমার কমিশনটা আসবে 1963 টাকার মতো। বা এই যে এটা হচ্ছে কেনাকাটার উপর কিন্তু ডিপেন্ড করবে। মহিউদ্দিন ভাই ইনি বেশি কেনাকাটা করছে, এরপরে ইনি টিমে কেনাকাটা করছে। তো ওরা সে মাসের কমিশন আসলো যখন উনি 8%, সে মাসের কমিশন আসে 1963 টাকা। ঠিক আছে? এটা কিন্তু শুরু, দেখেন। দিন যাচ্ছে আমরা কমিশনটা বাড়তেছে। তো এরপরে যখন দিন যাবে আরো ভাল লাগবে, তারাও 2-3 জনকে শেয়ার করবে। এরপর আমরাও কেনাকাটা করবো, বা যাদের প্রোডাক্ট গুলো শেষ হবে তারাও প্রত্যেক মাসে কেনাকাটা করতেছে, কারণ আমাদের ব্যবসাটা হচ্ছে রিসাইকেলিং পণ্য দিয়ে। তো এভাবে কেনাকাটা করতে করতে আপনার র্যাঙ্ক, যেহেতু আপনার আইডিতে আবার পিভি গুলো আসতেছে। আর আমাদের যে পিভি, এটা কিন্তু ভ্যানিশ হয় না, এটা কিন্তু আইডিতে যোগ হতেই থাকে। প্রত্যেক মাসে কেনাকাটা প্রত্যেক মাসে যোগ হচ্ছে, হয়ে আপনার কিন্তু কমিশনটা বাড়তেছে। তো এইভাবে বাড়তে বাড়তে আপনার লেভেল চলে যাবে 12%, এরপরে লেভেল যাবে হচ্ছে 16%। তো এই যে যখন আপনি 16% যাবেন, অর্থাৎ আপনার আইডিতে 5500 পয়েন্টের উপরে যাবে, তখন আর আপনি কাস্টমার থাকতেছেন না, তখন আপনি কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন ব্রোঞ্জ ডিরেক্টর নামে একটা খ্যাতি বা একটা নাম। তো যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হচ্ছেন, তখন আপনি কি কি পাচ্ছেন? তখন আপনি পাচ্ছেন ডিরেক্টর বোনাস 15%, টিম বিল্ডিং বোনাস 3%। এবং আপনার কমিশনটা কেমন আসবে? যখন আপনি একজন ব্রোঞ্জ ডিরেক্টর হবেন, তখন আপনার কমিশন আসবে 12,000 সামথিং এরকম। মানে এটা আপনার কেনাকাটার উপরে। আরেকটা কথা বলি, আপনি যখন একটা ব্রোঞ্জ ডিরেক্টর হতে যাবেন, তখন কিন্তু এটা করতে গেলে, আপনি একা করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু এই ব্যবসাটা যদি আপনি ভালো লাভজনকভাবে করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে একটা টিম তৈরি করতে হবে। কারণ টিমের মাধ্যমে সবকিছু অনেক দ্রুত করা সম্ভব। তো ব্রোঞ্জ ডিরেক্টর এরকম কমিশন আসতেছে। আরো যারা ব্রোঞ্জ ডিরেক্টর তাদের দেখে নেই, এই যে খোরশেদ আলম ভাই, ইনি কিন্তু একজন সুপারভাইজার, পাশাপাশি আমাদের মেসেজ ব্যবসাটা করে। তো উনি যখন 2023 সালে, অক্টোবর 2023 সালে ব্রোঞ্জ ডিরেক্টর, ওই মাসে কমিশন আছে 14,482 টাকা। এরপরে ইনি হচ্ছে আরেক সুপারভাইজার, ইনি হচ্ছে একটা বড় গার্মেন্টসই করে, পাশাপাশি আমাদের বেসিসটা করে পার্ট টাইম হিসেবে, ওনার কমিশন 15,881 টাকা। এরপর ইনি হচ্ছে একজন সিনিয়র মার্চেন্টাইজার গার্মেন্টসের, এনার কমিশনটা আসছে 18,009 টাকা। তো এইভাবেই কিন্তু আমার কমিশনটা আসতেছে। এখন যারা প্রজেক্টর হয়, কোয়ালিফাই করে, তাদের কিন্তু কমিশনটা প্রায় 20-এর উপরে আসে। ঠিক আছে? তো এই যে আপনি যে ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, এখন আপনার কাজ হচ্ছে, এই যে আপনার নিচে যে 6 জন ব্যক্তি আসলো, এই 6 জন ব্যক্তিকে যত দরকার সাপোর্ট দিয়ে তাদেরকে সফল বানানো। কোনোভাবেই হোক তাদেরকে ব্রোঞ্জ বানালো। কারণ কি? তাদেরকে যদি আপনি ব্রোঞ্জ বানাইতে পারেন, তাহলে আপনি হয়ে যাচ্ছেন সিলভার ডিরেক্টর। আমাদের ব্যবসাটাই এরকম, যখন আমরা আমাদের নিচে আরেকজনকে সফল বানাইতে পারি, তখন আমি অটো সফল হয়ে যাই। কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু এরকম না। তো ওই যে আরেকজনকে যখন আমি ব্রোঞ্জ ডিরেক্টর বানাবো, তখন আমি হয়ে যাবো সিলভার ডিরেক্টর। সিলভার ডিরেক্টর হলে পাচ্ছি ডিরেক্টর বোনাস 15%, এলওবি বোনাস 80% এবং ট্রাভেল ফান্ড পাচ্ছি 3%। 18% ট্রাভেল ফান্ড পাচ্ছি 3%। এই যে ট্রাভেল ফান্ড, এই ট্রাভেল ফান্ডের মাধ্যমে আপনি যখন একজন ব্রোঞ্জ ডিরেক্টর হলেন, আরেকজনকে ব্রোঞ্জ বানালেন, আপনার যে পার্টনার বানালেন, তখন কিন্তু আপনি বাইরের দেশে ভ্রমণ করার একটা সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে ট্রাভেল ফান্ড। আপনার ব্যবসা, সেই মাসের ব্যবসার উপর হিসেব করে আপনার প্রত্যেক মাসে এই ট্রাভেল ফান্ডে 3% করে কমিশন দেওয়া হবে, এবং আপনি পাচ্ছেন 3% টিম বিল্ডিং বোনাস। তো টিম বিল্ডিং বোনাস পাওয়ার, সব মিলিয়ে বোনাস পাওয়ার পর আপনার কমিশনটা কেমন আসে? এই যে মহিউদ্দিন ভাই, এনার আসে 23,812 টাকা। এরপরে আরো যারা হয়েছে তাদের 23,736 টাকা, 27,150 টাকা। এরপরে 62,566 টাকা। অর্থাৎ সিলভার ডিগ্রি থাকে কিন্তু এই টাকাটা ইনকাম করা সম্ভব 62,000 টাকা পর্যন্ত। তো এরপরে আপনার কাজ হবে আরেকজনকে ব্রোঞ্জ বানাবো।
তো আমি যখন আমার নিচে 6 জনের মধ্যে আরেকজনকে অর্থাৎ 2 জনকে ব্রোঞ্জ রিক্টর বানালাম, তখন আমি হয়ে গেলাম গোল্ড রিক্টর। গোল্ড রিক্টর হলে আগের মতোই, অর্থাৎ আমি সিলভার রিক্টর যে সুযোগ পাচ্ছিলাম সেভাবেই পাবো, কিন্তু আমার কমিশনটা বেড়ে যাবে। কিভাবে? এই যে মহিউদ্দিন ভাই যখন গোল্ড রিক্টর হয় ওর মাসে কমিশন হচ্ছে ৬০,৯৮১ টাকা। এরপরে ইসরাইল ভাই এ তো পড়াশোনার পাশাপাশি আমাদের বিজনেসটা করতেছে পার্ট টাইম হিসেবে, স্টুডেন্ট, এখনো রানিং স্টুডেন্ট, পাশাপাশি এটা করতেছে। তো দেখেন ওনার কমিশন ৬৪,০৫৪ টাকা। এরপরে এই যে ৭৮ ইনি হচ্ছে গার্মেন্টস এর কাঞ্চা মেশিনের অপারেটর, পাশাপাশি আমাদের এটা করতেছে। তো উনি যখন গোল্ড রেক্টর হয়েছে ওর মাসে কমিশন ছিল ৭৮,৩৮৮ টাকা। এই যে গোল্ড রেক্টর থাকা অবস্থায় ৯৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। এই যে খোরশেদ আল ইরশাদ আল আরশাদ আলী মন্ডল ভাই, ইনি একজন কি আর বলবো, ইনি তো তেমন কোনো স্কুলে পড়াশোনা করেন নাই, নিজের নামটা ভালো মতো লিখতে পারে না, অথচ এনার চালচলন এখন এমন আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো এই যে ৯৫,৪০৩ টাকা গোল্ড রেক্টর থাকা অবস্থায় ইনকাম। তো এরপরে যখন আমি আরেকজনকে অর্থাৎ ৭ জনকে ব্রোঞ্জ রেক্টর বানাবো, তখন আমি হয়ে যাবো স্টার ডিরেক্টর। স্টার ডিরেক্টর হলে আমি কি কি পাবো? স্টার ডিরেক্টর হলে কিন্তু আমি এই যে কার ফান্ড, আমার টিম বিল্ডিংটা উঠে গিয়ে এখানে 5% কার ফান্ড অ্যাড হবে। আমি প্রত্যেক মাসে কোম্পানি থেকে টাকা পাচ্ছি গাড়ি কেনার জন্য, ঠিক আছে? এই যে আমাদের ইসরায়েল বাহিনী কিন্তু অলরেডি কার ফান্ড অ্যাচিভার। তো এর পাশাপাশি এই যে মহিউদ্দিন খান ভাই, উনিও কার ফান্ড অ্যাচিভার। এরপর ওই যে আলপনা মেহবুবা আপা, ইনিও কিন্তু মহিলারাও করতেছে আমাদের ব্যবসাটা, দুধদত্ত ব্যবসা করে তারা আরো। তো উনি কিন্তু অলরেডি আমাদের এখান থেকে গাড়ি নিয়ে ফেলছে। তারপর আমাদের মাহমুদুল হাসান জাহিদ স্যার, ইনি কিন্তু আমাদের এখান থেকে গাড়ি কিনে ফেলছে। এরপরে হচ্ছে আমাদের আছে এই যে ডাক্তার মেহেদী হাসান স্যার, ইনি কিন্তু আমাদের বাংলাদেশের যে হচ্ছে আপনার কি বলে ওইটাকে, সাংবাদিকের সেখান থেকে বড় সভাপতি পদ আছে, বা আমাদের বাংলাদেশের ডাক্তার এই যে সভাপতি সিস্টেমটা আছে, আর সবগুলো ডাক্তারের একজন সদস্য ইনি। তো এর পাশাপাশি আরো যারা যাদের বাইক দরকার তারা অলরেডি বাইক কিনে ফেলছে আমাদের কোম্পানি এখান থেকে। তো আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর আপনি আমার নিচে যখন ৪ জনকে ব্রোঞ্জ ডিরেক্টর বানান, তখন আপনি হয়ে যাবেন ডায়মন্ড ডিরেক্টর। ডায়মন্ড ডিরেক্টর হচ্ছে আগের মতোই পাচ্ছেন। তখন কমিশনটা বেড়ে যাবে আপনার ৯২,৭৫১ টাকা। মহিউদ্দিন খান ভাই ১,০০,০০০ টাকা হয়ে গেছে প্রায়। তো এখন উনি ক্রাউন ডিরেক্টর। তো আপনি যখন আপনার নিজের ৬ জনকে ব্রোঞ্জ ডিরেক্টর বানাইতে পারবেন, তখন আপনি হয়ে যাবেন ক্রাউন ডিরেক্টর। এবং ক্রাউন ডিরেক্টর হলে কি পাচ্ছেন? ক্রাউন ডিরেক্টর হলে আপনি পাবেন, ১ মিনিট, ক্রাউন ডিরেক্টর হলে আপনার এখানে অ্যাড হবে এইচএফ, হাউস ফান্ড। এই যে আমাদের মাহমুদুল হাসান জাহিদ, ইনি কিন্তু ক্রাউন ডিরেক্টর। ওনার কমিশনটা তো আমি অবশ্য দেখালাম। মিনিট। তো ক্রাউন ডিরেক্টর যখন আপনি হবেন, তখন আপনার কমিশন ৩,২৫,৭৮২ বা এরও বেশি। পুরোটাই ডিপেন্ড করবে আপনার ব্যবসার উপরে। তো যখন আপনি ক্রাউন ডিরেক্টর হচ্ছেন, তখন আপনি কিন্তু কমিশনটা এই আসছে। এই মাহমুদুল হাসান জাহিদ প্রত্যেক মাসে ৩,০০,০০০ টাকার ওভার ইনকাম করতেছে, ঠিক আছে? তো অলরেডি হয়তো বুঝে আসছে যে হাউ কোম্পানি এটা আমাকে কিভাবে দেয়, তাই না? ২য় নম্বর প্রশ্নটা কিন্তু অলরেডি ক্লিয়ার। তো এখন ৩য় নম্বর যে প্রশ্নটা থাকে যে হোয়াই কোম্পানি এই টাকাটা আমাকে কেন দিচ্ছে, একটা প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নটার উত্তর দেই, সেটা হচ্ছে দেখেন, ধরেন আপনাকে আমি বললাম যে আপনি যদি ১ ঘন্টা কাজ করেন তাহলে আপনি ১০০ টাকা পাবেন। তো ওই কাজটা আমি বললাম তাহলে আপনি ৩ ঘন্টা করলে পাচ্ছেন কত? ৩০০ টাকা। ৩ ঘন্টা আপনার দ্বারা করা সম্ভব। এরপরে হলো ১৫ ঘন্টা করলে পাচ্ছেন আপনি ১৫০০ টাকা। এরপর এই কাজটা যদি আপনি ২০ ঘন্টা করেন তাহলে পাচ্ছেন ২০ ঘন্টা। এই যে যখন আপনি ২০ ঘন্টা এই কাজটা করতে যাবেন, এটা কিন্তু আমার জন্য অনেক টাফ বা চাপ হয়ে যাবে। আমি কিন্তু করতে পারব না। এরপরে বললাম যে এই কাজটা যদি ২৪ ঘন্টা করা হয় তাহলে আপনি পাচ্ছেন ২৪০০ টাকা। এটাও কিন্তু আপনার দ্বারা করা সম্ভব না। যদিও আপনি একদিন করতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনি আবার করতে পারতেছেন না। অনেক সমস্যা হবে। এরপরে বলা হলো যে এই কাজটা যদি আপনি ২৫ ঘন্টা করেন তাহলে আপনি পাচ্ছেন ২৫০০ টাকা। তো এখন বলেন, আপনি কি ২৫ ঘন্টা টানা একটা কাজ করতে পারবেন? কখনো কিন্তু সম্ভব না। কিন্তু এই যে এইভাবে কিন্তু ইনকাম করতেছে আমাদের গার্মেন্টস সেক্টরগুলো। তারা কিভাবে ইনকাম করতেছে? তারা কিন্তু দিনে ২৫ ঘন্টাতে বেশি সময় বের করে নিচ্ছে। কিভাবে? এই যে ধরেন আমাদের গার্মেন্টসের মালিক সে একটা ফ্যাক্টরি চালু করছে, সেখানে সে টাকা দিয়ে লোকজনকে হায়ার করে। তো ধরলাম একটা সে ফ্যাক্টরি ওপেন করে সেখানে ৩,০০০ লোককে সে হায়ার করলো। তো এই যে ৩,০০০ লোক তারা যদি দিনে ১০ ঘন্টা করে কাজ করে, তাহলে তো ১ ঘন্টা সেখানে অ্যাচিভ হচ্ছে কত? প্রায় ৩০,০০০ ঘন্টা। একদিনে ইনকাম হচ্ছে ৩০,০০০ ঘন্টা। এই ৩০,০০০ ঘন্টাকে যদি আমি ৳১০০ করে দেই, তাহলে মোট হিসাব হচ্ছে দাঁড়ায় ৩০,০০,০০০ টাকা। তাহলে দেখেন, যেখানে একজন গার্মেন্টসের মালিকের দ্বারা সে একা কাজ করলে কিন্তু কখনোই এই ৩০,০০,০০০ টাকা ইনকাম করতে পারত না। কিন্তু সে একটা সিস্টেম ফলো করে মানুষদেরকে হায়ার করে তাদেরকে কাজে লাগিয়ে
সে কিন্তু সেখান থেকে ৩০ লক্ষ টাকা ইনকাম করতেছে। কিন্তু একটা বিষয় দেখেন, সে কি সেখানে শ্রমিককে সেই একদিনে ৩০ লক্ষ টাকা দিচ্ছে না? কখনোই না। তো বিষয়টা সেম ঐরকম। আপনি যদি এখানে আমাদের এখানে প্রপারলি নিয়মটা যখন ফলো করে, আপনি যখন একটা টিম তৈরি করবেন, আপনি যখন সেখানে টিম তৈরি করে ক্রাউন ডিরেক্টর হবেন, তখন অলরেডি আপনার নিচে ১৫,০০০ জন চলে আসবে। মানে ১৫,০০০ জন লোক থাকবে যারা আপনার নিচে কাজ করতেছে, যারা কেনাকাটা করতেছে, আপনার টিম তৈরি হয়ে গেছে। তো এই যে ১৫,০০০ লোক তারা যদি দিনে ২ ঘন্টা করে কাজ করে, তাহলে আপনার একদিনেই ইনকাম হচ্ছে ৩০,০০০ ঘন্টা। যেখানে তারা ১০ ঘন্টা করে কাজ করে ইনকাম করছে, সেখানে আপনি মাত্র ১ ঘন্টা বা ২ ঘন্টা করে কাজ করে পাচ্ছেন ৩০,০০০ ঘন্টা। তো তারা যে সারাদিন কাজ করে তার কত হবে? ঠিক আছে? তো এই যে ৩০,০০০ ঘন্টাকে যদি আমি আমার ৳১০০ দিয়ে ঘুরি, তাহলে হিসাবটা দেখেন কত হচ্ছে। তো এই যে হোয়াই মানে কোম্পানি টাকাটা আমাকে কেন দিচ্ছে? দেখেন, আপনি যখন ক্রাউন ডিরেক্টর হচ্ছেন, এই যে ১৫,০০০ লোক যে আপনার নিচে থাকতেছে, আপনি কিন্তু তাদেরকে তখন কি করতেছেন? লিড করতেছেন। তখন আপনি একজন লিডার। তো আপনি যখন একজন লিডার হলেন, একজন লিডার যদি হয়ে আপনি যদি ৩,০০০ বা ১৫,০০০ লোকদেরকে যদি গাইডলাইন করতে পারেন, এদের যে কমিশনটা, এদের গাইডলাইন করার জন্য কোম্পানি যদি আপনার মাসে ১,০০,০০০ বা ১,৫০,০০০, ২,০০,০০০ টাকা দেয়, তাহলে কোম্পানির কোনো সমস্যা হবে? কখনোই কিন্তু হবে না। কারণ আপনার মাধ্যমে কোম্পানি সেখানে লাখ, লাখ টাকার পণ্য সেল করতে পারতেছে। প্রায় কোটি টাকার পণ্য সেল করতে পারতেছে। সেখান থেকে যদি কোম্পানি আপনাকে ২ লাখ বা ৩ লাখ টাকা দেয়, সেখানে কিন্তু কোম্পানির গায়ে বাঁচতেছে না। তো আশা করি আপনি এই যে কেন এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছেন। তো আজকে প্রশ্ন ছিল ৩ টা যে কোম্পানি এই টাকাগুলো কই থেকে পাচ্ছে এবং কিভাবে দিচ্ছে এবং কেন দিচ্ছে? এই ৩ টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনি পেয়ে গেছেন। তো এই ছিল আজকের আলোচনা। থ্যাংকস অল। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাইতে পারেন। ধন্যবাদ সকলকে।